আসসালামু আলাইকুম। সবাইকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির আজকের পর্বে স্বাগতম। তো আজকে আমাদের পর্বের যে বিষয়টা ছিল সেটা আলোচনার বিষয় হচ্ছে ভেরিয়েবল ভারী মজার। অর্থাৎ আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করব এবং ভেরিয়েবল জিনিসটা কি, কিভাবে ভেরিয়েবল কাজে লাগে এই জিনিসটা আমরা আলোচনা করব। ঠিক আছে? এখন আমি সর্বপ্রথম আমাদের ডেস্কটপে আমি তোমাদের বইটা ওপেন করে নিয়েছি এবং সেশন 2 এবং 3-এ যে অনুচ্ছেদটা দেওয়া আছে যে ভেরিয়েবল ভারী মজা, অর্থাৎ এখানে আমরা শিখব ভেরিয়েবল আসলে কি, ভেরিয়েবল কিভাবে আমরা ডিক্লেয়ার করব, মানে স্টোর করে রাখবো আর কি, আর মূলত ভেরিয়েবল কি কাজে ব্যবহার করা হয়। তো সর্বপ্রথম আগে আমাদেরকে বুঝতে হবে ভেরিয়েবল কি। আচ্ছা, দেখো এখানে মূলত ভেরিয়েবল নিয়ে তোমাদের একটু হালকা আলোচনা করা আছে যে ভেরিয়েবল হলো এমন একটা প্রোগ্রাম যার ভিতরে আমরা বিভিন্ন তথ্য সঞ্চয় করে রাখবো। ঠিক আছে? ভেরিয়েবলটা কি হলো? এমন একটা প্রোগ্রাম যার মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে রাখবো। এখন আমাদের মনে করো একটা তথ্যের দরকার আছে, মাই নেম ইজ হাসিবুল হাসান। আমি এটা বারবার মাই নেম ইজ হাসিবুল হাসান, মাই নেম ইজ হাসিবুল হাসান যদি লিখতে যাই, আমার কোডটা কি হয়ে যাবে? এক্সপ্যান্ডেড হয়ে যাচ্ছে, মানে বড় হয়ে যাচ্ছে। তা আমরা কি করব? একবার একবার ডিক্লেয়ার করে রেখে দেবো উপরে যে মাই নেম, এই ভেরিয়েবলের মাধ্যমে, মানে আমি একটা ভেরিয়েবল সিলেক্ট করব, মানে যার মধ্যে মাই নেম ইজ হাসিবুল হাসান এই ইনফরমেশনটা স্টোর করে থাকবো। তাহলে যার মধ্যে স্টোর করব তার নাম দিলাম মাই নেম, এবং মাই নেম দিয়ে আমি আমাদের যে ভ্যালুটা আছে সেটা লিখলাম। এবং যে জায়গায় মাই নেম ইজ হাসিবুল হাসান দরকার, আমরা প্রত্যেক জায়গায় বারবার মাই নেম মাই নেম মাই নেম যদি কল করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে আমরা একটু কোড এডিটরে যাই হালকাভাবে একটু বোঝার জন্য। তো আমি সর্বপ্রথম একটা নিউ উইন্ডো ওপেন করি, লিখি দেখো মাই নেম। আমি এখানে যেহেতু টেক্সট লিখতেছি, কতদিন বলছিলাম টেক্সট যদি লিখে আমাদেরকে সিঙ্গেল কোটেশন দিতে হবে, আমরা সিঙ্গেল কোটেশন দিলাম মাই নেম ইজ আসিফুল হাসান। দেখো আমার নামটা লেখা হয়ে গেছে। আমি যদি এখন এটাকে প্রিন্ট করি মাই নেম, আমি যে মাই নেম লিখছিলাম, মাই নেমটা এই যে আমার যে ভেরিয়েবল ছিল, দেখো আমার আউটপুট চলে আসছে মাই নেম। আমি কিন্তু এখন প্রিন্টের ভিতরে মাই নেম লিখিনি, মাই নেম আমি বাহিরে লিখছি এবং তাকে কোন একটা শর্ট ফর্মের মাধ্যমে স্টোর করে রাখছি। আমি যে শর্ট ফর্মের মাধ্যমে স্টোর করছি, আমার সেই শর্ট ফর্মটা এখানে যে মাই নেম দেখা যাচ্ছে, এই শর্ট ফর্মটা হলো একটা ভেরিয়েবল। ঠিক আছে? তাহলে ভেরিয়েবল জিনিসটা কি? বৃহৎ এক্সপ্যান্ডেড কোন একটা কোডকে আমরা যদি শর্ট কোন একটা নামে আইডেন্টিফাই করতে চাই, এবং আমি যদি ওই শর্ট নামটাকে বারবার কল করি যে কোনো প্রয়োজনে, হয়তো বা প্রিন্টে অথবা আমরা অন্য কোনো এক্সিকিউশনে, তখন আমার ওই শর্ট নামের ভেতরে আমরা যে বড় নামটা বা আমার যে বিশাল আকৃতির যে কোডটা আমরা লিখে রাখবো, বা ইনফরমেশন বা ডাটা যে জিনিসটাই থাকুক না কেন আমরা লিখে রাখবো, সে সেটাকে কল করে দেখাবে। আচ্ছা, আমি এখানে যদি আরেকটু লিখি যে প্রিন্ট, আমি একটু হ্যালো একটু এক্সটেন্ড করি, দিস ইজ লিখলাম, তারপর আমরা যে ভেরিয়েবলটা ছিল ওই ভেরিয়েবলটা এখানে কল করে দিলাম। আচ্ছা, দুঃখিত, আমার এখানে একটা কমা দেওয়া দরকার ছিল, আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। দেখো হ্যালো দিস ইজ, দেখো আমি হ্যালো দিস ইজ লেখার পর আমি কিন্তু আর কিছু লিখি নেই, না লিখে লিখছি কি মাই নেম, মানে আমি এই যে শর্ট একটা ফর্ম যেটাকে আমরা ভেরিয়েবল বলতেছি, এই শর্ট ফর্মের মধ্যে আমি যে না সম্পূর্ণ ডাটাটা লিখছিলাম মাই নেম ইজ আসিফুল, এই যে দেখো এখানে সেটা অটোমেটিক চলে আসছে। আচ্ছা, তার মানে ভেরিয়েবল ডাটা সঞ্চয় করে রাখলে এটা আমরা বুঝলাম। আর ভেরিয়েবল মানে হচ্ছে কি, ভেরিয়েবল জিনিসটা কি? চলক। ঠিক আছে? যেটা আমরা পরিবর্তন করতে পারি। চলকের মধ্যে আমরা যেমন অঙ্ক করছিলাম না, 3x + 5y = 12, অথবা 5x + 3 = হচ্ছে 9 সামথিং। তো এই যে এখন আমরা এক্স ওয়াই জেড যে সকল কি বলা হয় ইংরেজি ক্যাপিটাল লেটারগুলো বা স্মল লেটারগুলো ব্যবহার করতাম, এগুলাকে আমরা কি বলতাম? চলক নামে রাখতাম। তো আমরা যখন ওগুলাকে চলক বলতাম, যখন আমরা প্রোগ্রামে চলে আসছি সেগুলো হয়ে গেছে কি ভেরিয়েবল। আমরা চাইলে চলকের মানগুলো কি করতে পারতাম? পরিবর্তন করতে পারতাম। তাহলে এখন দেখো এই মাই নেম, এখন
এই ভেরিয়েবলের প্রত্যেকটা ডাটা আমরা চেঞ্জ করতে পারি। দেখো মাই নেম, এবার আমরা লিখব অনলি হাসিবুল হাসান, অনলি হাসিবুল হাসান। দেখো এবার আউটপুটে কি প্রদর্শন করে। আচ্ছা, এটা আমরা একটু আপাতত বাদ দিয়ে দিই। দেখো এবার আমি সর্বপ্রথম মাই নেমের মধ্যে কি লিখছিলাম, মাই নেম ইজ হাসিবুল হাসান। যখন আমরা প্রথমত প্রিন্ট করছিলাম তখন কিন্তু আমাদের এই সম্পূর্ণ ডাটাটা দেখাইছিল, বাট যখন দ্বিতীয়ত আমি আবার দেখেন, যখন দ্বিতীয়বার আমি একটু মিস্টেক ছিল, আমার এখানে এম এর জায়গায় এন হয়ে গেছিল আর কি। দেখো প্রথমবার আমরা যখন মাই নেম নিয়েছিলাম তখন আমি নাম দিয়েছি মাই নেম ইজ হাসিবুল হাসান। এখন আমরা যখন প্রথমবার কোডটা এক্সিকিউশন করছিলাম তখন আমাদের আউটপুটে কি ছিল, দেখো মাই নেম ইজ হাসিবুল হাসান, এই যে সম্পূর্ণ অংশটা চলে আসছে। বাট দ্বিতীয়বার আমি সেম ভেরিয়েবলই কল করলাম বা ডিক্লারেশন করলাম এবং তার মধ্যে অনলি হাসিবুল হাসান জিনিসটা অ্যাড করে দিলাম। এবার দেখো আউটপুটে কি আসে। দেখো প্রথমবার সেম ভেরিয়েবল নাম ছিল, দ্বিতীয়বারও কি একই রকম ভেরিয়েবল নাম দেওয়া ছিল। প্রথমবার যে তথ্যটা ছিল ভেরিয়েবলের মধ্যে ইনক্লুডেড ছিল, দ্বিতীয়বার কিন্তু আমরা সেম তথ্যটা বা সেম যে ওয়ার্ডটা বা আমরা ইনক্লুডেড করি নাই। তো না করার কারণে দ্বিতীয়বার যেটা ইনক্লুডেড করছি আমাদের সেটাই চলে আসছে। এখন আমরা কিন্তু আগেও জানতাম ভেরিয়েবল যে জিনিসটা, এটা মানে কি চলক, চলকের মান কিভাবে পরিবর্তনশীল হয়ে যায়। তাই আমাদের ক্ষেত্রে এটা যদি মাই নেম একটা চলকের মতো কাজ করে, প্রথমবার আমরা যেটা অ্যাসাইন করছিলাম দ্বিতীয়বার আমরা অন্য ভ্যালু অ্যাসাইন করছি এবং দ্বিতীয়বার যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করছি সেই ভ্যালুটাই আমাদের আউটপুট আকারে দেখাবে। এখন এটা যদি চলক না হয়ে ধ্রুবকের মতো কাজ করতো তাহলে আমরা প্রথম যে ভ্যালুটা থাকতো, যতবারই তুমি ভ্যালু চেঞ্জ করো না কেন প্রত্যেকবার আউটপুটে প্রথমবার যে ভ্যালুটা থাকতো সেটাই প্রদর্শন করতো। আর যেহেতু এটা একটা ভেরিয়েবল, তাই ভেরিয়েবল প্রতিনিয়ত আগের ডাটাটা মুছে ফেলবে এবং সর্বশেষ যার ডাটাটা তুমি ইনপুট দিবা সেম একই নামে ভেরিয়েবল ডিক্লারেশন করে, সে সর্বশেষ যেই ডাটাটা তুমি ইনপুট দিবা বা ডিক্লারেশন করে রাখবা সেটাই আউটপুট হিসেবে প্রদর্শন করবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই ভেরিয়েবল নিয়ে একটু এদিকে তাকাই। দেখো প্রিন্টে আগের বারে যখন আমরা প্রিন্ট করছিলাম যে প্রিন্ট, এখানে আমরা কি করছিলাম সিঙ্গেল কোটেশন দিছিলাম লাইক মাই নেম। এখন দেখো আমি যদি সেম ভাবে সিঙ্গেল কোটেশনের মধ্যে মাই নেম ভেরিয়েবলকে কল করি তাহলে কি হচ্ছে, দেখো মাই নেম মানে আমি যেই স্ট্রিংটা এখানে লিখছিলাম সেই স্ট্রিংটা এখানে চলে আসছে। এখন স্ট্রিংটা কি, এটা আমরা ডেটা টাইপে বলবো, অথবা আমরা এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে যে ওয়ার্ডটা লিখছি মাই নেম মানে আমাদের যে ভেরিয়েবল নামটা ছিল সেই ভেরিয়েবল নামটাই কিন্তু শো করতেছে, বাট আমরা যে ভেরিয়েবলের নামের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করছিলাম সেই অ্যাসাইনটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে যদি আমরা কোনো একটা ভেরিয়েবল আগে থেকে ডিক্লেয়ার করে ফেলি এবং সেই ভেরিয়েবলের নাম যখন আমরা অ্যাসাইন করি বা ভ্যালু অ্যাসাইন করি, দেখো এখানে অলরেডি আমরা কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়ে তারপর অ্যাসাইন করছি। আচ্ছা, এখন কি হলো, আমি যখন প্রিন্টের মাধ্যমে আবার সেম ভাবে সিঙ্গেল কোটেশন দিয়ে আবার মাই নেমকে কল করি তখন সে আর ভেরিয়েবল থাকছে না, তখন সে আলাদা একটা টেক্সট হয়ে যাচ্ছে এবং কয়েকটা ক্যারেক্টারের সমন্বয়ে সে একটা কি হচ্ছে ওয়ার্ডে পরিণত হয়ে গেছে এবং যেহেতু সে সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে তখন সে সেই ওয়ার্ড। এবার আমরা যেটা দেখছিলাম যে আমরা যখন সিঙ্গেল কোটেশন দিতেছি তখন সে কিন্তু আর ভেরিয়েবল থাকছে না, শেষ কথা। তাহলে আমরা যদি ভেরিয়েবলকে আউটপুট আকারে বা প্রিন্টের মাধ্যমে দেখতে চাই তাহলে অবশ্যই আমরা কি করব না, সিঙ্গেল কোটেশন ব্যবহার করব না। যদি আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করি তখন সে নিজে ভেরিয়েবল থাকছে না বা তার মধ্যে যেই অ্যাসাইন করা ডাটাটা ছিল সেটা আর আউটপুট আকারে প্রদর্শন করবে না, তখন সে নিজে একটা টেক্সট আকারে হয়ে যাবে এবং সে একটা প্যারামিটারের মতো করে আমরা গতদিন যে কাজগুলো করছিলাম মানে প্রিন্টের মধ্যে কোনো একটা টেক্সট প্রদর্শন করছিলাম সে নিজে একটা টেক্সট হয়ে যাবে, তখন আর সে কিন্তু ভেরিয়েবল থাকছে না। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ে জানবো, মানে আমরা ভেরিয়েবল আসলে কি কি দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, সর্বপ্রথম আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য যে জিনিসটা, আচ্ছা ভেরিয়েবল ডিক্লারেশন আগে আমরা আরেকটা জিনিস দেখি। আমি মাই ডিজিট দিয়ে এবার আমরা একটা সংখ্যা লিখলাম 120। যদি আমরা প্রিন্ট করি, দেখো প্রিন্ট কি হবে, মাই
ডিজিটই থাকবে, আমরা কিন্তু সিঙ্গেল কোটেশন ব্যবহার করব না। দেখো 120, এখন 120 এর মধ্যে কিন্তু আমরা কোনো সিঙ্গেল কোটেশন ব্যবহার করি নাই, কারণ আমরা সিঙ্গেল কোটেশন বা স্ট্রিং আকারে ব্যবহার করি। যখন টেক্সট থাকবে তখন সেটা হয়ে যাবে স্ট্রিং ডাটা টাইপ, আর যখন নাম্বার থাকবে, কোনো একটা সংখ্যা থাকবে বা ডিজিট দেওয়া থাকবে, তাহলে এটা হয়ে যাবে নাম্বার ডাটা টাইপ। আর নাম্বার ডাটা টাইপের মধ্যে আমরা কখনো সিঙ্গেল কোটেশন ব্যবহার করব না। আচ্ছা, তাহলে এটা ছিল মূলত আপাতত আমাদের ভেরিয়েবল জিনিসটা কি। তাহলে আমরা একটু সরলমর্ম করে দিচ্ছি ভেরিয়েবলটা কি। ভেরিয়েবল হলো এমন একটা প্রসেস যার মধ্যে আমরা বিভিন্ন তথ্য সঞ্চয় করে রাখবো এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে ব্যবহার করব। এবং ভেরিয়েবল যখন প্রিন্টে দেখাবো তাহলে আমরা কোনো সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারবো না। আর তার মধ্যে আমরা চাইলেই একই নামের ভেরিয়েবলে আমরা যদি ভ্যালু চেঞ্জ করতে থাকি, সর্বশেষ একদম লাস্টে যে ভেরিয়েবলে একই ভেরিয়েবলে যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করব, সেই সর্বশেষ ভ্যালুটাই আমাদের প্রিন্ট আকারে দেখাবে। কিন্তু শুরু থেকে একদম তার আগ পর্যন্ত, সর্বশেষের আগ পর্যন্ত যতগুলো ভ্যালু ছিল সেগুলো সে শো করবে না, বরং সেগুলো মুছে যাবে। আমি যদি তাদেরকে আলাদা আলাদা নামে কল করি প্রিন্টের মধ্যে, তাহলে আবার হয়তো আলাদা আলাদা দেখাবে। ঠিক আছে, এই সবগুলো দেখবো। তাহলে এখন আমাদের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। আমরা আসলে কিভাবে সঠিক উপায়ে আমরা একটা ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারি। আমি এটা লিখছি, এটা আমি জানি, এবং তোমরা জানো না, তোমাদেরকে জানতে হবে। তো আমরা আসলে কিভাবে একটা সঠিক টাইপের ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারবো এবং কোনো রকম এরর ছাড়া, সেটা এখন শিখবো। তো ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে ইংরেজি ক্যাপিটাল লেটার এ থেকে জেড অথবা ছোট হাতের লেটার এ থেকে জেড ব্যবহার করা যাবে শুরুতে। তারপরে কিভাবে, আমি তোমাদের বইয়ে যাই একটু, তারপর একটু খেয়াল করা যায়। এই যে দেখো ইংরেজি, এই যে দেখো একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড স্মল লেটার অথবা এ থেকে জেড ক্যাপিটাল লেটার অথবা আন্ডারস্কোর হতে পারবে। ঠিক আছে, আন্ডারস্কোর হচ্ছে কি, এই যে দেখো আন্ডারলাইনের মতো, বাট তার উপরে কোনো ওয়ার্ড থাকবে না। তার মানে একটা হোয়াইট স্পেস, একটা গ্যাপ যেটা আমরা দিতাম, ওইখানে গ্যাপ না দিয়ে তোমাদের কিবোর্ডে যদি শিফট হাইফেন যে এটা আছে, মানে শূন্যের পরবর্তীতে এবং প্লাস মাইনাসের আগে, ওইখানে যদি তুমি শিফট দিয়ে ক্লিক করো তাহলে তুমি এই আন্ডারস্কোর ওয়ার্ডটা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি ব্যবহার করতে পারবো, ইংরেজি লেটার, সেটা ক্যাপিটাল হোক বা স্মল হোক, ডাজন্ট ম্যাটার। তারপর হচ্ছে গিয়া শুরুতে আমরা আবার আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন আন্ডারস্কোর সহ কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেগুলো আমরা প্রতীকী চিহ্ন বলি, ওইগুলো আমরা ব্যবহার করতে পারবো না। কিরকম সেই স্পেশাল ক্যারেক্টার গুলা, দেখো একমাত্র এই আন্ডারস্কোর এইটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এন্ড নট অ্যাপ্লিকেবল যারা আছে, আমি একটু তাদেরকে লিখি, নট অ্যাপ্লিকেবল কারা। এক নাম্বার হচ্ছে @সাইন, এই সাইন ভুলেও ভেরিয়েবল ডিক্লারেশন আমরা ব্যবহার করতে পারবো না। ওকে ফাইন, নেক্সট হচ্ছে হ্যাশ। আমরা হ্যাশট্যাগ ইউজ করি বিভিন্ন কাজে, আমাদের ভয়েস রেজ করার জন্য, বাট প্রোগ্রামিং জগতে আমরা যখন ভেরিয়েবল ডিক্লারেশন করব, এটা দিয়ে ভয়েস রেজ করা যাবে না। এটা দিয়ে যদি আমরা কোনো কিছু ডিক্লারেশন করি তাহলে তারা পরস্পর কি হবে, ক্র্যাশ করবে, আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করে ফেলবে। আচ্ছা, তারপর আছে $সাইন। আমরা $সাইন ব্যবহার করতে পারবো না। আমেরিকান ইউএসডি ডলার অনেক ভ্যালুয়েবল একটা প্রাইস এখন বর্তমানে বাংলাদেশ ক্রাইসিসে, বাট আমরা চাইলেও আমাদের ভেরিয়েবলে $সাইন ব্যবহার করতে পারবো না। তবে একটা কথা মাথায় রাখি, পিএইচপি নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেখানে তুমি ভেরিয়েবল ডিক্লারেশন করার সময় $সাইন ব্যবহার করা যায়। আচ্ছা, তার পরবর্তীতে স্পেশাল ক্যারেক্টার হচ্ছে পার্সেন্টেজ। আমরা যখন শতকরা হিসাব করি, এই পার্সেন্টেজ স্পেশাল একটা ক্যারেক্টার, এটাও আমরা ভেরিয়েবল ডিক্লারেশনে ব্যবহার করতে পারবো না। তারপরে দেখো এই যে এরকম আপার, মানে ঘরের চালের অংশ বিশেষ, এই আপার সাইনটাকে বলা হয় ক্যারেট সাইন। এটা হচ্ছে ক্যারেট, কয়জফল আকার, বসিনার রেখা রে টো, ক্যারেট। এই ক্যারেট সাইন মূলত এন্ড বা অন্য কোনো অপশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, দুইটা লজিক্যাল রিলেশনশিপ তৈরি করার জন্য। এটা আমরা অন্য কোনো সময় বিভিন্ন বড় একটা প্রোগ্রাম যখন লঞ্চ করব তখন দেখব। আচ্ছা, তারপরে হচ্ছে স্টার সাইন। এটাও আমরা মূলত ভেরিয়েবলের ডিক্লারেশনের সময় ব্যবহার করতে পারবো না, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লারেশনে এটা ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তারপরে এক্সক্লেমেশন সাইন আছে একটা, আমরা ভেরিয়েবল ডিক্লারেশনের সময় এক্সপ্লেনেশন সাইন ব্যবহার করতে পারবো না।
এটা ছিল আমাদের অ্যাপ্লিকেবল আর আন্ডারস্কোর থাকবে, এবং এ থেকে আমরা যেটা লিখছি দেখো, এ থেকে জেড অল অ্যালফাবেট। এন্ড চাইলে আমরা ছোট হাতের অক্ষর ব্যবহার করতে পারি, এ থেকে জেড। তাহলে আমরা তিনটে জিনিস পাবো, আন্ডারস্কোর সাইন, এ থেকে জেড ক্যাপিটাল লেটার এন্ড এ থেকে জেড স্মল লেটার ব্যবহার করতে পারবো। যদি আমরা নট অ্যাপ্লিকেবল চিন্তা করি তখন পড়বে @ সাইন, হ্যাশট্যাগ, $, পার্সেন্টেজ, ক্যারেট, স্টার এন্ড এক্সক্লেমেশন। এগুলো হবে নট অ্যাপ্লিকেবল না, এবং এর সাহায্যে আমরা কোনো ভেরিয়েবল ডিক্লারেশন করতে পারবো না। যদি আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করি তাহলে এরর আসবে। তারপর আমরা যে জিনিসটা দেখব, এখন আমাদের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্যামেল কেস। ক্যামেল কেস জিনিসটা কি? আচ্ছা, ক্যামেল কেস বোঝার আগে আমরা সর্বপ্রথম একটা জিনিস দেখবো, আন্ডারস্কোরের একটা উদাহরণ দেখি, মানে তাহলে আমাদের বুঝতে অনেক সহজ হবে। তা আন্ডারস্কোর দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করি, মাই নেম। দেখো আমি মাঝখানে একটা হোয়াইট স্পেস মানে স্পেস দিছি, ইকুয়াল হাসিবুল হাসান। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট আমাদের যে ভেরিয়েবলের নাম দিয়েছিলাম মাই নেম লিখলাম। এখন আমি যে ভেরিয়েবলটা লিখলাম মাই নেম হাসিবুল হাসান দিয়ে, এখন এটাকে আমরা প্রিন্ট করব মাই নেম। দেখো এখানে মাঝখানে আমরা হোয়াইট স্পেস দিয়ে রাখছি, আগের অক্ষরগুলো কেটে দিলাম। দেখো রান দেওয়ার ফলে এটা কি আসছে, ক্র্যাশ আসছে এবং ট্রেস ব্যাক মোস্ট রিসেন্ট কল লাস্ট, এবং লাইন নাম্বার 3-এ সমস্যা হচ্ছে যেখানে আমরা ভেরিয়েবলে দেখো হোয়াইট স্পেস দিছিলাম, তা আমাদের এই হোয়াইট স্পেস বা এই গ্যাপটার কারণে হয়েছে। যে স্পেসটাকে বলা হয় ব্ল্যাঙ্ক জায়গা। আচ্ছা, আমাদের হোয়াইট স্পেসটা রিমুভ করতে হবে, আর হোয়াইট স্পেস রিমুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা নট অ্যাপ্লিকেবলের মধ্যে হোয়াইট স্পেসটা দেই নাই, তোমরা কাইন্ডলি এখানে অ্যাড করে দিবা যে হোয়াইট স্পেস থাকলে এখানে নট অ্যাপ্লিকেবল, আর এই হোয়াইট স্পেস দিয়ে আমরা ডিক্লারেশন করতে পারবো না ভেরিয়েবল। এবার আমি কি করলাম, আমার হোয়াইট স্পেসটা কেটে আমি একটা আন্ডারস্কোর দিছি এবং বলছিলাম কি, এই যে দেখো আমার আউটপুট কিন্তু চলে আসছে। তাহলে আমরা যদি এখানে হোয়াইট স্পেস বা স্পেসটা রাখতাম তাহলে কিন্তু এরর আসছিল। ওকে, এবং এই যে জিনিসটা ছিল মাই নেম কি লিখছিলাম, হাসিবুল হাসান। এখানে আমরা হোয়াইট স্পেসটা সরিয়ে পরবর্তী যে ওয়ার্ডটা শুরু ছিল তার লেটারটা যদি ক্যাপিটাল দেই তাহলে এটা একটা ক্যামেল কেস হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্যামেল কেস। ক্যামেল কেস হলো প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার বড় হাতে দিব এবং তাদের মাঝখানে যে গ্যাপটা থাকবে এই গ্যাপটা আমরা সরিয়ে দিব, সরিয়ে দিয়ে একসাথে করে ফেলবো। এটা হচ্ছে ক্যামেল কেস। তাহলে এক্ষেত্রে ক্যামেল কেসের সময় দেখো কি আসে, এবার আমরা প্রিন্ট করি মাই, আচ্ছা এ এম ই, যেহেতু এ এম ই হয়েছে আমরা এ এম ই রাখলাম না, এটা চেঞ্জ করি, এটা আমরা এন, দেন এখানে আমরা কি করব এন বসালাম। এবার দেখো এই যে দেখো নিচেরটা চলে আসছে কিন্তু এই যে এটার জন্য, ঠিক আছে? কারণ কি আমরা ক্যামেল কেস ইউজ করছি। তাহলে ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে ক্যামেল কেসটা কি। চলো আমরা একটু ক্যামেল কেসের एग्जांपल দেখি। হাউ ক্যান আই define camel case variable. Now suppose লিখলাম look at the board, ঠিক আছে? এটাকে মনে করে আমরা ভেরিয়েবল হিসেবে লিখবো। ভেরিয়েবলে লিখে দিলাম কি, আমরা স্ট্রিং আকারে লিখলাম look at the board। আচ্ছা, বাট আমরা এখন ক্যামেল কেস শিখতেছি, ঠিক আছে? ক্যামেল কেস জিনিসটা কি, এই যে দেখো প্রত্যেকটার মাঝে একটা করে কি আছে, হোয়াইট স্পেস আছে। তাহলে আমরা এই হোয়াইট স্পেসটা কেটে দিব এবং পরবর্তী যে ওয়ার্ডটা ছিল তার ফার্স্ট লেটারটা আমরা ক্যাপিটাল করে দিব। এই যে দিস ইজ কল্ড ক্যামেল কেস। লুক, দেখো ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল, তার কারণে এটা একটা ক্যামেল কেস। এখন
আমরা যদি এটার আউটপুট দেখি, দেখো কোনো ঝামেলা হবে না। প্রিন্ট লুক এট দা বোর্ড। অ্যাকচুয়ালি এই যে আমরা এই জিনিসটা লেখার কারণে আসলে এটা এরর আসতেছে। আমি আপাতত মুছে দিলাম। দেখো লুক এট দা বোর্ড, এই যে ক্যামেল কেস, ওকে ক্যামেল কেস। তাহলে সেক্ষেত্রে আমরা লুক এট দা বোর্ড লিখতে পারলাম। ওকে ফাইন। এবার আমরা যে জিনিসটা দেখব কেস সেন্সিটিভিটি। আচ্ছা কেস সেন্সিটিভিটি, আচ্ছা কেস সেন্সিটিভিটির মধ্যে হচ্ছে গিয়ে কি, মনে করো তুমি দুইটা ভেরিয়েবল লিখলা। প্রথমে লিখলাম মাই নাম, এখানে আমরা ভ্যালু দিলাম হাসিবুল হাসান, এবং পরবর্তীতে আবার সেম বাট লাস্টে ই দিলাম না, না দিয়ে বললাম নেম। এটা হচ্ছে রাকিব হাসান সামথিং লাইক। বাট এখন আমরা যদি প্রিন্টে যাই, প্রিন্ট, তাহলে আমরা প্রিন্ট লিখলাম। তো সর্বপ্রথম আমরা মাই নেমকে কল করলাম। দেখো মাই নেম, তাহলে কি আসতেছে হাসিবুল হাসান। আর যদি ইটা কেটে যাই তাহলে কি আসতেছে রাকিব হাসান। একটা ই, ফার্স্ট ভেরিয়েবলে ই আছে, সেকেন্ড ভেরিয়েবলে কি নাই, ই নাই। এই যে এখানে আমাদের দুইটা ভেরিয়েবল অলমোস্ট সেম, জাস্ট লাস্ট লেটারটা আমি একটু কি করছি এদিক সেদিক করে দিছি, ঠিক আছে। তো লাস্ট লেটারটা যেহেতু আমরা এদিক সেদিক করে দিছি, তো সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি এখানে আমাদের একটু কেস সেন্সিটিভিটি মেনটেন করতে হবে। কেস সেন্সিটিভিটি মেনটেন বলতে কি, তুমি এমন কোনো ভেরিয়েবল অ্যাসাইন করো না যাতে একটা ওয়ার্ডের কারণে সে অন্য কোনো আরেকটা ভেরিয়েবলকে কল করে ফেলে। যেমন লাইক মাই নেম, আরেকটা লিখলাম মাই নাম, ই এর ডিফারেন্স, একটার মধ্যে ই আছে একটার মধ্যে ই নাই। তাহলে আমরা যখন একটু ভেরিয়েবল ডিক্লারেশন করব, আমাদের যেহেতু ইংরেজি লেটারের সবগুলো আমরা ব্যবহার করতে পারতেছি, এমন কোনো কেস সেন্সিটিভিটি মেনটেন করব না যাতে করে আমাদের একটা ই আমি যদি না দেই সে আরেকটা ইকুয়েশন মানে ভেরিয়েবলকে কল করে ফেলবে। কারণ কি, যখন আমরা হিউজ মানে বড় বড় প্রজেক্ট করব প্রোগ্রামিং নিয়ে, তখন আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের সময় এই কেস সেন্সিটিভিটিটা একটু মেনটেন করা লাগে, যাতে এরকম কোনো কেস সেন্সিটিভিটি না আসুক যে বা একই রকম আমরা নাম দিয়ে ফেললাম বাই যে মাই নেম, তখন কি দেখা যাবে, আমি শুরুতে বলছিলাম লাস্টে যে ছিল তাকে দেখবো আউটপুট আকারে দেখাইতেছে, বাট আমাদের দরকার কিন্তু প্রথমে আমরা যেটা রাখছিলাম যেমন হাসিবুল হাসান, বাট আমাকে দেখাচ্ছে রাকিব হাসান। তাহলে আমার দরকার হাসিবুল হাসান, বাট আমি শো করতেছি রাকিব হাসান, তখন তো আমার চাকরি নট। তাহলে আমরা সবসময় কেস সেন্সিটিভিটিটা মেনটেন করব, এবং সেক্ষেত্রে কি করতে হবে, আমরা যে ভেরিয়েবলের নামগুলো ডিক্লারেশনে যাচ্ছিলাম সেম নামটা যাতে অন্য কোনো ভেরিয়েবলে না আসে, এই জিনিসটা মেনটেন করবা সবসময় অলওয়েজ। কারণ অন্য কোনো ভেরিয়েবলে যদি সেম নামটা আসে, তাহলে সর্বশেষ যে জায়গায় এই ভেরিয়েবল নামটা আমরা ডিক্লারেশন করছিলাম স্টার ভ্যালুটা আমাদের দেখাবে, যেটা আমাদের অনেক সময় কাজে হ্যাসেল হতে পারে এবং আমাদের জন্য আমাদের প্রোগ্রামিংটা একটু জটিল হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল মূলত ভেরিয়েবলের ডিক্লারেশনের প্রসেস। তোমরা এগুলো খাতায় নোট করবা, অবশ্যই খাতায় নোট করবা আমার প্রত্যেকটা ওয়ার্ড, দেন আবার এগুলো ভালো মতো পড়বা এবং কোডগুলো আবার প্র্যাকটিস করবা যাদের বাসায় কম্পিউটার অথবা ল্যাপটপ আছে। এবার আমরা একটু আমাদের বইয়ে চলে যাই। দেখো এখানে বইয়ে কিছু সঠিক পদ্ধতি আর ভুল পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে, আমরা এটা একটু দেখি। একটা কথা, শুরুতে কিন্তু কখনো সংখ্যা দিতে পারবা না, সংখ্যা থাকবে মাঝে বা একটা ওয়ার্ড পরে, যে কোনো ভাবে। দেখো এখানে কিছু ভেরিয়েবল দিছে z1yan, তাহলে আমরা এটা টাইপ করি z1ya1, এটা লিখলাম ইজ দিস কারেক্ট। তাহলে আমরা প্রিন্টে রেখে দিলাম যে ভেরিয়েবলটা লিখছিলাম z1yan, yes this is correct। যদি হয় তাহলে আমরা লিখবো z1
তারপরে লেখার কারণে লিখবো ইয়েস দিস ইজ কারেক্ট, একটু ইয়েস দিস ইজ, মানে আমি বলে দিচ্ছি যে এটা লেখা সত্য। ইজ দিস কারেক্ট? ইয়েস দিস ইজ কারেক্ট। আচ্ছা, তারপর আমাদের আরেকটা বলছে দেখো অনলি এ, তাহলে চলো আমরা একটা এবার এটা মুছে দিব অনলি এ। তাহলে এখান থেকে কি করতে হবে, এটা মুছে দিয়ে দিতে হবে এ। ইয়েস দিস ইজ কারেক্ট। ঠিক আছে, যদি ইনকারেক্ট হতো তাহলে এখানে এরর চলে আসতো, তাই আর আমি ইনকারেক্ট দিলাম না, কারণ ওটার জন্য আবার আমাদের লজিক বিল্ড করতে হবে, ইফ এফ এলস বা অন্য কোনো স্টেটমেন্ট আছে কন্ডিশনাল স্টেটমেন্ট, আমরা ওইগুলো ব্যবহার করার, ওইটা আসলে তোমরা এখন বুঝবা না, এটা পরবর্তী হিসাব। এখন তারপরে এটা চেক করে দেখি আন্ডারস্কোর, তারপরে লেখছে সবগুলো ছোট হাতের অক্ষরে ভেরিয়েবল। তাহলে এবার আমরা এটা লিখবো আন্ডারস্কোর ভেরিয়েবল, এবং এই নামটাকে আবার আমরা প্রিন্টের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এই যেহেতু আমাদের সেম আউটপুট আসছে, তার মানে এটা একটা কারেক্ট। এগুলো মার্ক করে ফেলো, তোমাদের জন্য কাজে লাগবে। দেখো মাই আন্ডারস্কোর নেম লিখছে, কিন্তু লাস্টে ওয়ার্ডটা আবার বড় হাতের দিয়েছে। তাহলে আমরা দেখি মাই আন্ডারস্কোর এন এ এম ই, এটা কি বড় হাতের অক্ষর। তাহলে সেম ভেরিয়েবলটা অবশ্যই আমার এখানে রাখতে হবে। দেখো ভেরিয়েবল যে জায়গায় লিখছি সেখানে কিন্তু আমরা সিঙ্গেল কোটেশন দিচ্ছি না, বাট যখন আমরা আবার টেক্সট লিখছি তার সাথে আমরা কি করছি, একটা সিঙ্গেল কোটেশন দিয়ে নিচ্ছি, কারণ না হলে কিন্তু এরর আসবে, বলছিলাম আগে। আর কমা দিলাম কেন, কারণ একাধিক ভেরিয়েবল যদি আমরা পাশাপাশি লিখতে চাই আমাদেরকে কমার মাধ্যমে লিখতে হবে, এবং সেটা ভেরিয়েবল হোক বা তোমার কোনো আউটপুট দেখানোর জন্য কোনো টেক্সট। দেখি এটা কারেক্ট, ইয়েস দিস ইজ অলসো কারেক্ট। দেন লাস্টে এটা হয়ে গেছে। এবার আমরা জেড ওয়াই এ এন দিয়ে যেটা লিখছিলাম তার মাঝে এক্সক্লেমেশন সাইন দিব ওয়ান এর পরিবর্তে, তারপর জেড এক্সক্লেমেশন সাইন ওয়াই এ এন। এবার দেখি আমাদের কি আসে। দেখো এখানে অলরেডি সিলেক্টই হয় না ঠিক মতো, কন্ট্রোল সি লিখলাম, দেখো এরর চলে আসছে। এই যে এখানে অবশ্য পয়েন্ট করে বলে দিছে আন্ডারস্কোর সাইন, এটা হচ্ছে ইনভ্যালিড সিনট্যাক্স, মানে আমাদের বাক্যগত কোনো ভুল আছে এবং এটাকে কারেক্ট করতে হবে। একটা মিলল যে এটা ভুল, এই যে এখানে বলছিল। তারপর কি আছে 8a, দ্যাট মিন্স আগে কোনো ডিজিট দিতে হবে, তাহলে আমরা দিলাম 8a। নাও এবার দেখার পালা, সে আমাদেরকে কি আউটপুট দেয়। সেম অলসো, এই যে 8, এখানে কি বলছে ইনভ্যালিড ডেসিমাল লিটারাল, এগুলো যাই আসুক না কেন এটা হবে না, শুরুতে আমাদের কি আসবে না, সংখ্যা আসা যাবে না, ডিজিট দেওয়া যাবে না, স্পেশাল ক্যারেক্টারের মতো। আমরা ডিজিটটা যদি পরে দেই, দেখো একটু ঘুরিয়ে দিই, এবার লিখলাম, দেখো এবার কিন্তু আসছে, কারণ এবার কিন্তু আমরা পরে দিয়েছি তাই আসছে, এখানে কোনো ঝামেলা নেই। এবার আছে এই যে ডলার সাইন দিয়ে তারপরে ভেরিয়েবল, চলো চেক করি, ডলার সাইন ভেরিয়েবল, সেম এই যে ডলার সাইনের কারণে এটা বলছে ইনভ্যালিড সিনট্যাক্স, ভুল আসছে, এটাও প্রমাণিত হলো। তারপরে @মাই নেম, @মাই আন্ডারস্কোর নেম, সেম সিনট্যাক্স এরর, ঠিক আছে। look at it, syntax may be made, এগুলো হচ্ছে টাইপ চেঞ্জ চেক করে এই পাশের এবং ভেরিয়েবলের এই পাশ ওই পাশে, এগুলো যখন আমরা লজিক বিল্ড করি এগুলো তখন কাজে লাগা হয়, মানে ডাবল ইকুয়াল। তাহলে এটা ভুল, এই যে ভুল। তারপরে এখানে বলছে ভুল সঠিক নাকি সেটা যাচাই করার জন্য, তাহলে আমি আসলে যাচাই করে দিচ্ছি যে আসলে ভুল নাকি সঠিক। আমরা একটু দেখি, তোমরা এগুলো ট্রাই করো। ফার্স্ট অফ অল বলছে বিডি ক্যাপিটাল, এবং আউটপুট আকারে এখানে লিখছি, চলেন দেখি কি বলে।
এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবা? শুদ্ধ পদ্ধতি। তাহলে এবার আমরা দেখো এখানে শুরুতে কি দেওয়া আছে 8, তার মানে এটা অটোমেটিক ভুল। তারপর আমরা চেক করি, কপি করে নিলাম আমরা আমাদের কোডে, দেন এখানেও বসালাম, এই যে ভুল, কারণ শুরুতেই সংখ্যা আছে, ডিজিট দেওয়া যাবে না, আগে বলেছি। তারপরটা দেখো কত কিছু অ্যাড করছে, দেখছো? একজন যখন মানুষ বড় লেভেলের অনেক হিউজ কোড করে তখন এরকম সৈন্য ছাড়া ভেরিয়েবল ডিক্লারেশন হয়। এটা কিন্তু কাজ করবে, দেখছো? কাজ করছে, কারণ এখানে সংখ্যা দেওয়া আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো মাঝে কোনো স্পেশাল ক্যারেক্টার নাই, শুধুমাত্র আন্ডারস্কোর ছাড়া, এটা আমরা অ্যালাউ করছি। এবং শুরুতে ইংরেজি লেটার আছে, তার মানে এখানে কোনো ঝামেলা নেই। তাহলে এইটাই যে ইয়েস দিস ইজ কারেক্ট। তারপরে দেখো এবার কিন্তু অ্যাট দ্য রেট সাইন আছে, এটা কাজ করবে না। তারপরেও আমরা দেখি, এই যে অ্যাট দ্য রেট সাইনের কারণে ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, এবার রিপিট আছে, একটা ওয়ার্ড একাধিকবার রিপিট, একটা না, আই রিপিট আছে এন্ড ই রিপিট আছে। দেখি কি বলে কেস সেন্সিটিভিটির মধ্যে। দেখো ঠিক আছে, বাট বাই এনি চান্স এখানে একটা ই মিস্টেক হয়ে গেল, তাহলে দেখো ইরর। তাহলে এই কারণে কেস সেন্সিটিভিটিটা এখানে নজর দিতে হবে। দেখো আমি ই অলমোস্ট 4টা 5টা ছিল, আমি বাই চান্স ভুলে যেতে পারি যে আমি আসলে কয়টা ই দিয়েছিলাম, 5টা দিয়েছিলাম না 4টা দিয়েছিলাম না 3টা দিয়েছিলাম। তখন এই যে কেস সেন্সিটিভিটিটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তোমার কেস সেন্সিটিভিটি যদি মাথায় থাকে তাহলে আমরা এরকম নাম দিব না, বাট ভেরিয়েবল এটা অ্যাপ্লিকেবল। এখন সর্বশেষ রোবোটিক্স লার্নিং, এ যেহেতু মাঝে গ্যাপ আসছে তার মানে এটা হবে না। মাঝে গ্যাপ আছে মানে নট অ্যালাউ। এই দেখো এরর হয়ে গেছে, বাট আমরা যদি এটাকে সরিয়ে আন্ডারস্কোর দিয়ে দেই, একটা এরর ভেরিয়েবলকে মানে ইনভ্যালিড ভেরিয়েবলকে আমরা ভ্যালিড করে ফেলাম আন্ডারস্কোরের মাধ্যমে ভেরিয়েবল। আর যদি তুমি চাও যে না আমি ক্যামেল কেস ইউজ করব, করো, ক্যাপিটাল লেটার দাও, এবার হবে দিস ইজ কারেক্ট। ঠিক আছে, ওকে। তা আমরা ভেরিয়েবল করলাম। এখন একটা কথা বলছে ভেরিয়েবলের মাঝে ইকুয়াল কেন? ইকুয়াল দেওয়ার কারণ হচ্ছে আমরা তো এই পাশে তার নাম দিলাম, কিন্তু তার মধ্যে তো কিছু তথ্য রাখতে হবে না। তো তথ্যগুলো যদি আমরা রাখি, মান কি দিয়ে লিখি? আমরা ইকুয়াল দিয়ে লিখি না, যে এক্স ইকুয়াল 5 অথবা ওয়াই ইকুয়াল 10 এরকম মান বেরোতো, মনে আছে? সমাধানের অঙ্ক করতাম। তো এইটা তো ভেরিয়েবল মানে সেটাই, চলক, চলকের মান বের করা লাগে না, আমরা আসলে মান ধরি। আমরা ম্যাথে কি করতাম? মান বের করতাম, আর এখানে মান ধরা লাগতেছে। ঠিক আছে, পার্থক্য নাই কোনো। এই কারণে ইকুয়াল সাইনটা দিতে হবে, কারণ ইকুয়াল সাইনের ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে তার ভ্যালু, আর বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে তার ভেরিয়েবলের নাম। আচ্ছা, এখানে কিছু দিচ্ছে দেখো, প্রিন্ট এবং কাউন্ট। কাউন্ট নামে একটা ভেরিয়েবল ধরতে বলছে এবং সেটাকে আবার প্রিন্ট হিসেবে দেখাইতে বলছে। আউটপুটে কি আসে? যে 5। তাহলে সেম প্রসেসটা আমরা দেখি, চলো। বলছে কি কাউন্ট ইকুয়াল ধরতে বলছে 5। 5 হচ্ছে কি একটা নাম্বার, নাম্বার ডেটা টাইপ। এটার মধ্যে কোনো স্ট্রিং আনা যাবে না, অর্থাৎ আমি কি করতে পারবো না, এই কোটেশন দিতে পারবো না। এটা আমি এটা দেখাইছি অবশ্য আগে। প্রিন্ট, আমরা এখানে কাউন্টকে কল করে দিলাম, দেখো 5 চলে আসছে। আমি যদি একটু সাথে কিছু টেক্সট দিয়ে বলতে চাই, তাহলে টেক্সট দিতে হলে অবশ্যই একটা কমা, তারপরে সিঙ্গেল কোটেশন, দিস ইজ আওয়ার টেকেন ভ্যালু। ঠিক আছে, আমরা এই ভ্যালুটা ধরেছিলাম তাই আমরা লিখলাম, অর্থাৎ অ্যাকসেপ্টেড। ওকে, আর তারপরে এখানে দেওয়া আছে দেখো সেম টাইপের ভেরিয়েবল। এই যে দেখো সেম টাইপের ভেরিয়েবল। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, একাধিক যদি আমি ভেরিয়েবলের একটা নাম বাট একাধিক ভ্যালু অ্যাসাইন করি তখন কি আসবে, তাহলে আমরা এটা দেখি।
এটাকে বাদ দিয়ে দিই আপাতত। বলছে ভ্যালু আন্ডারস্কোর নাও ইকুয়াল 1 এবং এটাকে প্রিন্ট করে দেখতে বলছে, প্রিন্ট ভ্যালু আন্ডারস্কোর নাও। তাহলে দেখো কি আসতেছে, 1 আসতেছে। আমি এটা একটু কপি করে রাখি যেহেতু একই রকম আসবে বারবার। এবার আমি লিখলাম ভ্যালু আন্ডারস্কোর নাও, সেম নাম দিলাম বাট এবারে আমি ভ্যালু দিলাম 5 এবং এটাকেও আমরা প্রিন্ট করলাম। দেখো কি আসে, প্রথমটার জন্য আসতেছে 1 এবং দ্বিতীয়টার জন্য আসতেছে 5। আমি একটু যদি এটা বলে দেই, সাথে টেক্সট দিয়ে দিই ফ্রম লাইন 1 ফ্রম লাইন 2 এবং তার পাশে একটা কমা দিতে হবে। এই যে 2 নম্বর লাইন থেকে আসতেছে তাই আমি এটা বলে দিলাম পার্থক্যটা বোঝার জন্য। এটা লিখবা কি ফ্রম লাইন 5, অবশ্যই পাশে কি দিতে হবে, কমা দিয়ে ভেরিয়েবলটাকে কল করতে হবে। দেখো ফ্রম লাইন 2, আচ্ছা ইকুয়াল দিই আর একটু সুন্দর হবে, এখানে দিলাম। দেখো ফ্রম লাইন 2 থেকে আসতেছে 1 আর ফ্রম লাইন 5 থেকে আসতেছে কত, আমি যে 5। আচ্ছা এবার আমি আরেকটা ভেরিয়েবল সেম নামে ডিক্লেয়ার করি এবং তার ভ্যালু দিলাম 100 এবং তার জন্য আমরা কি লিখতে পারি, প্রিন্ট, তার আগে লিখে দিচ্ছি যে কমা দিয়ে দিলাম ফ্রম লাইন 8। দেখো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এখন যদি আমি এগুলো বাদ দিয়ে দিই, বাদ, এবং লাস্টে আমরা প্রিন্ট দিয়ে এই যে একই রকম 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম বাট ভ্যালু অ্যাসাইন করছিলাম ভিন্ন রকমের, লাস্টে আমি 8 নাম্বার লাইনটাকে রাখলাম। আচ্ছা এটা রাখবো না, একটু বাদ দিয়ে দিই, খালি ভ্যালুটা দেখলে বোঝা যাবে কোন জায়গা থেকে আসতেছে। নিলাম এবং ভেরিয়েবলের যে নামটা ছিল 3টা এক, তাই আমি এখানে নামটা বলে দিছি এবং সাথে একটু টেক্সট দিয়ে দিছি আইডেন্টিফাই করার জন্য। দেখো কোনটা আসছে, 100। কি বলছিলাম, শুরুতে, মাঝে, শেষেরটার আগে একই নামে যত তুমি ডাটা অ্যাসাইন করো না কেন, সর্বশেষ ভেরিয়েবলে যে ডাটাটা তুমি অ্যাসাইন করবা সেটাই আমার আউটপুট আকারে দেখাবে। যে দেখো সর্বশেষ একই নামে ভেরিয়েবল ছিল কিন্তু সর্বশেষ ডাটাটা ছিল 100 এবং সে এখানে আউটপুটে 10 নাম্বার লাইনে প্রিন্ট আমি করছি সর্বশেষ দিয়ে 100। বাট যখন আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রিন্ট লাইন ব্যবহার করতেছিলাম তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা প্রিন্ট করছে, বাট যখন একসাথে করছি তখন লাস্টেরটা প্রিন্ট করছে। এটা ছিল একাধিকবার একই নামে ভেরিয়েবল কল করলে সর্বশেষটা যে দেখায় সেটা। তা আজকে মূলত ভেরিয়েবল ডিক্লারেশন, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কি কি পদ্ধতি ফলো করব আমি সবগুলো বলছি, খাতায় অবশ্যই লিখে রাখো এবং এগুলো বারবার একটু প্র্যাকটিস করতে হবে আর বারবার পড়তে হবে। কারণ সঠিক পদ্ধতিতে যদি আমরা ভেরিয়েবল ডিক্লারেশন না করি তাহলে ইরর 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 ইরর, আর তখন চিন্তা করবা কিসের জন্য এরকম ভুল আসতেছে, কিসের জন্য, কারণ তোমার মাথায় কিন্তু নাই যে লিগ্যালি এবং রাইট ওয়েতে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে। তাহলে এটাই ছিল আজকে আমাদের সারমর্ম। গতদিন ছিল হচ্ছে প্রিন্ট, আজকে হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। আগামী দিন এই ভেরিয়েবল ডিক্লারেশন আমরা বারবার সংখ্যার সময় কি হচ্ছে তোমার সিঙ্গেল কোটেশন দিচ্ছি না বা কোনো টেক্সট লিখলে সিঙ্গেল কোটেশন দিচ্ছি, এগুলো হচ্ছে ডেটা টাইপ। এই ডেটা টাইপ নিয়ে আলোচনা করব পরবর্তী অংশে। আর এখানে কিন্তু তোমাদের যে বইয়ের টাস্কগুলো ছিল আমি কিন্তু টাস্কগুলো হাতে কলমে দেখিয়ে দিলাম যে এটা আসলে কেন সঠিক কেন রং এবং বলেও দিছি। এগুলো অবশ্যই খাতার মধ্যে বক্স বক্স করে জিনিসগুলা লিখে রাখবা যে স্যার কি কারণে বলছে, এই জিনিসটা একটা কোটেশনের মতো করে নোট করে রাখবা এবং পরবর্তীতে তোমারও মনে থাকবে, কারণ তোমরা এই লাইনে নতুন, প্রোগ্রামিং জগতে তোমরা নতুন এবং তোমাদের বয়সের তুলনায় তোমরা প্রথম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হচ্ছে উইদাউট মাদার ল্যাঙ্গুয়েজ সি জানা ছাড়াই। কারণ পাইথন সব থেকে মোস্ট বর্তমানে ইজিয়েস্ট আমি যেটা দেখতে পাচ্ছি আর কি। আশা করি তোমাদের এত হ্যাসেল ফিল করতে হচ্ছে না, কারণ অন্য সব প্রোগ্রামে যদি আমরা এই ভেরিয়েবল গুলা ডিক্লারেশন করতে যেতাম তাহলে সামনে বার, যেমন জাভাস্ক্রিপ্টের জন্য, অথবা কনস্ট, ইন্টিজার, ফ্লোট, অনেক কিছু বলা লাগতো। বাট আমাদের পাইথনে এত জটিলতম কিছু করে নাই। আমাদের সকল যারা আমরা লার্নার আছি তাদের জন্য বা বিগিনার আছি তাদের জন্য অনেক ইজি ভাবে এগুলা প্রেজেন্ট করে রাখছে।
তাহলে আজকের এই পর্বটা ভালো মতো বাসায় প্র্যাকটিস করো, এবং পরবর্তী পর্বে যে জিনিসটা নিয়ে লিখবো এটা নিয়ে একটু স্টাডি করতে থাকো। আল্লাহ হাফেজ।